কনকনে পৌষের সকাল, হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। শিশির ভেজা সকালে আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 7 পৌষ 1431 বঙ্গাব্দ। দর্শক, 2024 খ্রিস্টাব্দ আপনাদের সাথে আমি রয়েছি আজকের পুরো আয়োজন জুড়ে সারিকা তাবাসসুম। দর্শক, দিন যত যাচ্ছে শীতের তীব্রতা যেন ততই বেড়ে চলেছে। আয়োজনের শুরুতেই আমরা আবহাওয়া বার্তাটি জানবো আজকের দিনের পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দ্বীপে 29 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দর্শক, আবহাওয়া বার্তাতে তো জানছিলাম উত্তরাঞ্চলের তাপমাত্রা যেন ক্রমেই বেড়েই চলেছে শীতের তীব্রতা। দর্শক, আমরা একটু লালমনিরহাটের খবর নিয়ে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী মাহফুজ বকুল। শুভ সকাল। আমরা দেখতেই পাচ্ছি ঘন কুয়াশা, শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজকের কি অবস্থা জানাবেন এবং জনজীবনের প্রভাব নিয়েও আমরা জানতে চাই। সারিকা, শুভ সকাল। আজকে কিন্তু লালমনিরহাটের কুয়াশাচ্ছন্ন চারদিকে একবারে পরিবেশ কিছুই খুব সামান্য দূরেই কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের যে চলাচল, বিশেষ করে যান চলাচল, সেগুলো কিন্তু একবারে ব্যাহত হচ্ছে। যদিও বা এখন ডিসেম্বর মাস, স্কুল কলেজে খুব বেশি প্রাতিষ্ঠানিক পড়াশোনা হচ্ছে না, তারপরেও কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তেমন আজকে বের হতে পারছে না। শ্রমজীবী মানুষ যারা চাকরিজীবী তারা কিন্তু খুব বেশি কষ্টে পড়েছেন। আমি যদি একটু দেখাই যে সামনের পরিবেশ কিন্তু একবারে কুয়াশাচ্ছন্ন। আজকে রাত থেকে কিন্তু প্রচন্ড কুয়াশাচ্ছন্ন ছিল চারদিকে এবং শীতের যে বাতাস, শৈত্যপ্রবাহ সেটিও কিন্তু ছিল। যদিও বা এখন সকাল 8টা পেরিয়ে গেল, এখনো কিন্তু সূর্যের দেখা মিলেনি এই অঞ্চলে এবং এর ফলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ যারা তারা কিন্তু খুব চরম বিপাকে পড়েছেন। কেননা এই অঞ্চলের, বিশেষ করে লালমনিরহাটের মানুষজন খুব বেশি নির্ভর করে কৃষি কাজের উপর। তাদের এই সময়ে শীতকালীন যে আবাদ, সেই আবাদগুলো তারা করবার কথা এবং তারা কাজ করছেন। যদিও বা গত কয়েকদিনের ঠান্ডায় এই ঠান্ডাকে তারা মারিয়ে তারা কাজ করছিলেন, কিন্তু আজকে এত পরিমাণ কুয়াশাচ্ছন্ন এবং চারদিকে ঠান্ডা কনকনে পরিবেশ, আজকে কিন্তু সাধারণ মানুষ কাজ করতে পারছেন না এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন। কেননা তারা যদি কাজ করতে না পারেন তারা আজকে কি খাবেন সেটা নিয়ে কিন্তু তাদের দুশ্চিন্তা রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোর চিত্র যদি একটু বলি, গত কয়েকদিন থেকে হাসপাতালের যে চিত্র, সাধারণ রোগীরা, বিশেষ করে বহির্বিভাগে গড় 30 থেকে 40 জন প্রতিদিন ঠান্ডাজনিত রোগবালাই যেগুলো রয়েছে সেগুলোর চিকিৎসা নিচ্ছিলেন। বিশেষ করে শিশুরা, তাদের আক্রান্তের সংখ্যা কিন্তু খুব বেশি বাড়ছিল। এবং এদিকে আরেকটু যদি শ্রমজীবী মানুষের কথা বলি, খেটে খাওয়া মানুষের কথা, ত্রাণ গত কয়েকদিন আগেও জেলা প্রশাসন থেকে কিন্তু বিতরণ করা হয়েছে এবং সেটি কিন্তু একবারে প্রয়োজনের তুলনায় নগণ্য। এখানকার সাধারণ খেটে খাওয়া মানুষ তারা দাবি করছেন যে সরকারি এবং বেসরকারি ভাবে এই অঞ্চলে আসলে শীতকালীন যে বস্ত্র বিতরণ সেটির সংখ্যা বাড়ানো। সারিকা, এই ছিল আমার কাছে লালমনিরহাটের শীতের সবশেষ পরিস্থিতি। মাহফুজ বকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, ঘন কুয়াশাচ্ছন্ন লালমনিরহাটের সকাল থেকে আমরা ঘুরে আসছিলাম। দর্শক, এবার একটু পটুয়াখালীর খোঁজ খবর নিয়ে আসবো। বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের প্রভাবে গতকাল গুড়ি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। এর কারণে কনকনে শীতের সাথে বেড়েছে শ্রমজীবী মানুষের ভোগান্তি। আজকের পরিস্থিতি আমরা জানবো। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। যেমনটি বলছিলাম, গেল দিন বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু শীতের অনুভূতিও বেড়েছে। আজকের কি অবস্থা, এবং আপনি ফসলের মাঠে দাঁড়িয়ে আছেন, ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এই বৃষ্টিতে? সারিকা, আপনাকে জানিয়ে রাখি, নিম্নচাপের প্রভাবে কিন্তু গতকাল সকাল থেকে কিন্তু বেশ ঘুরি বৃষ্টি শুরু হয়। সেটা কিন্তু বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। বিকেল পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত কমলেও কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। ফলে কিন্তু ভোগান্তি বেড়েছে নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষের। আমি এখন দাঁড়িয়ে আছি সারিকা ফসলের মাঠে, কারণ আমি কথা বলেছিলাম গতকালকে বিকেলেই কথা বলেছিলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। তারা যেমনটি আমাকে জানিয়েছে যে জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ধানের ফসলের যে ক্ষেত সেটি যেমন রয়েছে, তেমনি কিন্তু যে তরমুজের আবাদ সেটি কিন্তু শুরু করেছে কৃষকরা। ফলে কিন্তু কৃষিতে একটা ক্ষতির আশঙ্কা করছে কিন্তু কৃষকরা। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে তেমন কোনো ক্ষতির আশঙ্কা তারা দেখছেন না। যতটুকু ক্ষতি হয়েছে সেটি কিন্তু কৃষকরা পুষিয়ে উঠতে পারবেন বলে তারা আশা করছেন। এর বাইরে সারিকা যদি কথা বলতে হয়, যে শুটকি পল্লী কুয়াকাটা এলাকার যে শুটকি পল্লী রয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু শুটকি পল্লী এলাকার যে শুটকি ব্যবসায়ীরা। আসলে প্রতিটা এই মৌসুমে কিন্তু আসলে শুটকি যে উৎপাদনকারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ফসলের মাঠ, বিভিন্ন জায়গায় চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তারা শুটকি রোদে শুকান। সেই রোদে শুকানো অবস্থায় যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে শুটকি নষ্ট হওয়ার একটা প্রবণতা রয়ে যায়। ফলে কিন্তু তারা আশঙ্কা করছেন, আজকে যেহেতু সকালবেলা দেখেছি রৌদ্র উঠেছে, কখনো রোদ কখনো মেঘ হচ্ছে, ফলে কিন্তু তার আশঙ্কা রয়েছেন যদি আজকে রোদ না ওঠে সেক্ষেত্রে তাদের শুটকির একটা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। এর বাইরে চরাঞ্চলের এলাকায় যেমন রাঙ্গাবালি, গলাচিপা, কলাপাড়া বিভিন্ন এলাকায় কিন্তু আসলে যে তরমুজের আবাদ হয়, সেই তরমুজের আবাদে কিন্তু তারা ফসলের ক্ষেতে কিন্তু তারা বীজ বুনেছেন। এখন যদি বৃষ্টিপাতে কোনো রকম যদি পানি জমে যায় ক্ষেতে, তাহলে কিন্তু তরমুজের একটা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন, কারণ উৎপাদনের শুরুর দিকেই। ফলে কিন্তু এর প্রভাব কিন্তু উৎপাদনের বা ফসলের দামের উপর গিয়ে প্রভাব পড়বে। সারিকা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট এবং পটুয়াখালী থেকে আমরা শীত পরিস্থিতি এবং শীতে জনজীবনের প্রভাব নিয়ে আমরা জানছিলাম। দর্শক, এবারে চলে যাব আমাদের নিয়মিত আয়োজন পত্রিকায়। হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো এক নজরে দেখে নেব। শুরু করছি তবে সমকাল দিয়ে। জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার। অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন, সরকারের 16 ধরনের তথ্য চায় তথ্যানুসন্ধানী দল। একাধিক চিঠির পর দেয়া হয় আংশিক তথ্য। জাতিসংঘ মনে করে সরকারি তরফে অপারগতা কাম্য নয়। প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা জানুয়ারির মাঝামাঝি। সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন। আধুনিকতায় সেজেছে বছর খুললেও থামে না ট্রেন। অর্থ অপচয় করে এমন অপরিকল্পিত উন্নয়ন মেনে নেওয়া যায় না, বলেছেন মোহাম্মদ হাদিউজ্জামান, অধ্যাপক, বুয়েট। সুবিশাল প্ল্যাটফর্মে যাত্রী বসার বেঞ্চে, দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ, টিকিট বিক্রয় কক্ষ, বৈদ্যুতিক সাবস্টেশন, অপেক্ষাগার থেকে শৌচাগার সবই পরিপাটি। তবে যে কারণে এত আধুনিক সুযোগ সুবিধা, এত আয়োজন, সেই ট্রেনই অনুপস্থিত। একটি শিরোনাম আমরা পড়ছিলাম। নিঃশ্বাস নেওয়ার জায়গা, পূর্বাচলে নিরাপত্তা হুমকি। একটু স্বস্তি পেতে যান্ত্রিক শহর ছেড়ে খোলামেলা জায়গায় বেড়াতে পছন্দ করেন অনেকে। রাজধানীবাসীর কাছে বেড়ানোর জায়গাগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে আকর্ষণীয় হয়ে উঠেছে 300 ফুট সড়ক। দৃষ্টিনন্দন এই সড়কের দুপাশে গড়ে উঠেছে মার্কেট, দোকানপাট ও রেস্তোরাঁ। সড়কে 3 দিনে 5 জন, 5 বছরে 70 জন নিহত। দর্শক, 300 ফুট সড়ক ভয়ঙ্কর, তাই নিয়ে একটি শিরোনাম এখানে করা হয়েছে। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোতে। ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়। 4.5 মাসে ঢাকায় ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন 7 জন। পুলিশি কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ। 18 ডিসেম্বর রাত 8:45টায় রাজধানীর মেয়র হানিফুল্লাহ সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাফেজ কামরুল হাসান। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মুঠোফোন ও 7,000 টাকা নিয়ে যায়। দর্শক, ক্রমাগত অপরাধের চিত্রটি এখানে একটু সংক্ষেপে তুলে ধরা হয়েছে। পাশাপাশি 2025-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল, তাই নিয়ে শিরোনাম করা হয়েছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয় দলগুলো। এখন জামায়াতও আগামী বছরের মধ্যে নির্বাচনের কথা বলছে। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চায়। প্রথম আলোর পরে চলে যাব কালের কণ্ঠে। গ্যাসের আকাল শিল্পে বিপর্যয়। জ্বালানির সংকটে মার্চ সেপ্টেম্বরে 200 কারখানা বন্ধ, ঝুঁকিতে আরও 300 কারখানা। যন্ত্রপাতি আমদানির এলসি খোলার পরিমাণ 41% কমেছে, কাঁচামালে কমেছে 9.81%। বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প জ্বালানি এলপিজি ব্যবহারে ঝুঁকছে শিল্প। কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠি চার্জ। বেক্সিমকোর 16 কারখানা বন্ধ। গাজীপুরের শ্রমিকদের 7 ঘন্টা মহাসড়ক অবরোধ, আহত 12 শ্রমিক। বিএনপি সমমনা বৈঠক, নির্বাচন 2025 সালেই সম্ভব, এই শিরোনামটি কালের কণ্ঠেও করা হয়েছে। কালের কণ্ঠের পরে আমরা দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার শিরোনামগুলো একটু দেখে নেব। ইসির পরিকল্পনায় ডিসেম্বর 2025 সালের ডিসেম্বর মাসকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। মামলা নিতে অসহযোগিতার অভিযোগ, জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান। গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে পুলিশ অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা, তাই নিয়ে শিরোনাম করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় সম্পৃক্ত সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না বলেছেন উপদেষ্টা নাহিদ। খুলনায় সন্ত্রাসীরা বেপরোয়া, প্রায় প্রতি রাতেই ঘটছে সন্ত্রাসী ঘটনা। 4 মাসে 23 হত্যাকাণ্ড, শঙ্কিত সাধারণ মানুষ। দর্শক, দৈনিক ইত্তেফাকের পরে আমরা সবশেষে যুগান্তরের শিরোনামগুলো দেখে নেব। স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ, রাজস্ব খাত সংস্কারে অন্তর্বর্তী প্রতিবেদনের খসড়া। আইআরডির অধীনে রাখার সুপারিশের গুঞ্জনে আয়কর ও কাস্টমস ক্যাডারে ক্ষোভ দানা বাঁধছে। শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী সংস্কার চায় 2 অ্যাসোসিয়েশন। জনশক্তি নামে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা হয়নি, জাতীয় নাগরিক কমিটি। জনশক্তি নামে কোনো রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শিরোনামটি পড়ছিলাম। প্রথম পাতার নিচের দিকে আমি আরেকটি শিরোনাম দেখছি, পুঁজিবাজারে অস্থিরতার দায়ের নিয়ন্ত্রক খেলোয়াড়দের। দর্শক, এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা পর্যটন পরিস্থিতির খবর নিয়ে আসব। দর্শক, বছরের শেষ মুহূর্তে এসে পর্যটন কেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠছে। কক্সবাজারের কি পরিস্থিতি আমরা সেটাই জানবো। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। কক্সবাজারের একটু পরিস্থিতি আমরা জানতে চাচ্ছি। গেল 2 দিন তো সাপ্তাহিক ছুটির দিন গেল, সামনেই বড়দিনের ছুটি রয়েছে। আমরা আপনার পেছনে দেখতে পাচ্ছি পর্যটকে মুখরিত হয়ে আছে। আসলে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সারিকা, স্নিগ্ধ সকাল, শান্ত সমুদ্র, এর মাঝে নীল জলরাশির সামনে এই মুহূর্তে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। তারা সকলেই দেশের বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে ঘুরতে এসেছেন। আমরা সারা রাত দেখেছি তারা কক্সবাজার হাজার হাজার মানুষ এই সমুদ্র পাড়ে অবস্থান করেন এবং এই সমুদ্রটাকে তারা দারুণভাবেও উপভোগ করেন। একইভাবে সকালবেলা ও ভোরবেলা থেকেই লোকজনের আনাগোনা বেড়ে যায় এবং এই মুহূর্তে সমুদ্রের আমি যে পাড়টায় দাঁড়িয়ে আছি একটিকে বলা হয় যে সুগন্ধা পয়েন্ট, সবচেয়ে জনপ্রিয় যে জায়গাটি। সেখানে কয়েক হাজার মানুষ তারা সমুদ্রটাকে দারুণভাবে উপভোগ করছেন। এর মধ্যে কেউ একদম শীতের এই সকালে কেউ গোসলে নেমেছেন, আবার কেউ ঘোড়ায় চড়ে তাদের সময়গুলো অতিবাহিত করছেন। তবে আপনি যেটি বলছেন যে গত 2 দিন ধরে ছুটির যে চাপটি ছিল সে কারণে
অনেকেই আগে থেকে হোটেলে বুকিং দিয়ে না আসার কারণে অনেকের ব্যাক পেতে হয়েছে হোটেল পেতে, সে কারণে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছিল। যদিও হোটেল মালিকরা যে পরামর্শটি দিয়েছেন, যেহেতু ডিসেম্বর জুড়ে কক্সবাজারে পর্যটকের এবারের চাপটি গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি, সে কারণে বলছেন যে প্রতিটি হোটেলের যেহেতু অনলাইনে বুকিং নেওয়া হয়, সে কারণে বুকিং ছাড়া যেন কেউ কক্সবাজারে ঘুরতে না আসেন সেটি তাদের পরামর্শ। কারণ বুকিং ছাড়া ঘুরতে আসলে অনেক সময় এই চাপের মধ্যে হোটেল খুঁজতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। তবে ব্যবসায়ীরা বলছেন যে তারা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি আশাবাদী এবং এই ডিসেম্বরের পুরো মাসটিতে তাদের আসলে কোথাও ঠিক তেমন একটা খালি নেই। অনেকের 90 থেকে 100%, আবার অনেকের 70 থেকে 80% বুকিং রয়েছে। এবং আপনি যেটি বলছেন বড়দিনের যে ছুটিটি রয়েছে, সেই ছুটিতেও কক্সবাজারের পর্যটকদের একটি চাপ বাড়বে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। আমরা শুধুমাত্র, আপনি জানেন যে সেন্ট মার্টিনে দীর্ঘদিন ধরে যাওয়া যায়নি এবং গত কয়েক মাস তারা আন্দোলনের প্রেক্ষিতে ডিসেম্বরের শুরু থেকেই সেন্ট মার্টিনে যাওয়া শুরু করেছে পর্যটকরা। সে কারণে পর্যটকদের মধ্যে একটা সীমিত আকার হলেও কিছুটা হলেও যেতে পারার কারণে পর্যটকদের মধ্যে যে হতাশাটি ছিল সেটি কাটিয়ে এখন তারা যাওয়া শুরু করেছেন এবং সেখানেও পর্যটকদের চাপ অনেকটাই বেশি, যদিও নিয়মের কারণে সেখানে নির্দিষ্ট সংখ্যার বাইরে পর্যটক যেতে পারে না। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন তাদের এই চাপ দীর্ঘ সময় ধরে থাকবে এবং জানুয়ারি মাস পেরিয়ে ফেব্রুয়ারিতেও তারা পর্যটক সমাগমের আশা দেখছেন। তবে রাজনৈতিক কারণে যদি কোনো ধরনের গণ্ডগোল না বাধে এবং সব কিছু স্বাভাবিক থাকে, তাহলে অন্যান্য সময়ের যে ক্ষয়ক্ষতিগুলো ছিল এবং বিশেষ করে আন্দোলনের সময় টানা কয়েক মাস যে স্থবির অবস্থা ছিল সেটি কাটিয়ে তারা একটি নতুন দিনের স্বপ্ন দেখতে পারবে। সারিকা। আজিম নিহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের আমরা পর্যটন পরিস্থিতি জানছিলাম। আমরা জানছিলাম যেহেতু এখন ডিসেম্বর মাস, বলা যায় ছুটির মৌসুম, এই সময়টাতে সবাই ছুটছে কক্সবাজারে, তাই অবশ্যই কক্সবাজারে যেতে চাইলে আগে থেকেই অনলাইনে হোটেলগুলোতে বুকিং দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের সহকর্মী সেটি বলছিল। দর্শক, এই মুহূর্তে কেওয়াইসি নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। শীতে বাঙালির খাবার অন্যতম অনুষঙ্গ পিঠ, পায়েস সহ কতই না মুখরোচক খাবার। আর এই খাবারগুলোর মধ্যে অন্যতম উপাদান খেজুরের রস ও খেজুরের গুড়। দর্শক, সেই খেজুরের গুড় তৈরির কর্মযজ্ঞ নিয়ে জানবো আমরা। জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটি নিয়ে তো জানবই, সেই সাথে বিস্তারিত সেখানকার কি অবস্থা, এখন এর চাহিদাটা নিয়েও আমরা জানতে চাই আপনার কাছ থেকে। সারিকা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাঝগ্রামে। এখানে নাটোরের লালপুর থেকে কয়েকজন গাছি এখানে তারা খেজুর রস সংগ্রহ করে এখানে গুড় তৈরি করে বিক্রি করছেন। তো তারা এখানে একটু ভিন্নতা রয়েছে, সেটি হলো যে এখানে কিন্তু দু ধরনের এখানে গুড় পাওয়া যায়। সেই গুড়ের যদি কথা বলি, যে একটা হচ্ছে যেটা চিনি দিয়ে মিশ্রণ, সেই গুড়টি তারা বিক্রি করছেন 180 থেকে 200 টাকা কেজি দরে। আর যেটা চিনি ছাড়া যে গুড়গুলো আছে সেই গুড় বিক্রি করছেন তারা এখানে 300 টাকা কেজি দরে। তারা যেটি জানিয়েছেন যে গ্রাহক যারা আছে তাদের চাহিদা যেরকম, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা প্রতিদিন এখানে তারা 200টি গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে এখানে গুড় তৈরি করছেন। এই গুড়গুলো কিন্তু তারা আবার কিন্তু বিভিন্ন প্রকারভেদে তৈরি, এই তৈরি গুড়গুলো তারা বাজারে বিক্রি করেন, পাইকাররা এসে নিয়ে সেই গুড়গুলো বাজারে বিক্রি করেন। তো আমি এখানে যদি এখন একটু এই যে গাছি আছে, গাছির সঙ্গে যদি একটু এখানে কথা বলে যদি একটু জানতে চাই যে তিনি কিভাবে এই গুড়টা তৈরি করছেন এবং কিভাবে আপনি যদি আপনার সাথে একটু কথা বলি কিভাবে এই গুড়টা তৈরি করছেন এবং তৈরি করে আপনার কত টাকা খরচ পড়ছে, আপনি যদি একটু বলতেন। ও মানে যেটা হচ্ছে চিনি দিয়ে হালকা ভাবু সেটা বেশি 200 টাকা কেজি। আর যেটা আপনি অরিজিনাল খেজুরের গুড়, কোনো ভেজাল টেজাল কিছু থাকে না, সেটা বেশি 300 টাকা কেজি। আচ্ছা, এই যে চিনি দিয়ে মিশ্রণ এই গুড়গুলো খেজুর রসের সাথে বিক্রি, এটা কি মানুষের কোনো ক্ষতি হচ্ছে বা কোনো কিছু? আমরা ক্ষতিকর কোনো জিনিস দিই না, ক্ষতিকর কোনো কাজ হয় না এখানে। এখানে যেটা দিই সব সলিড ভালো।
তো এইভাবে কিন্তু যেটা এখানে যারা গাছি আছেন, গাছি যেটি জানালেন যে তারা এখানে গুড়টা যেটা তৈরি করছেন চিনি দিয়ে মিশ্রণ, এটা কোনো ক্ষতি হয় না। কিন্তু সাধারণ যারা ক্রেতা আছে এই গুড়টা বাজারের থেকে যারা নিজে তারা ক্রয় করছেন, তারা কিন্তু এখানে এই গুড়টা মানে খেয়ে তাদের ক্ষতি হচ্ছে কিনা তারা কিন্তু সেটি জানেন না। তো এই ব্যাপারে এখানকার যারা স্থানীয় গুড়, যে এই শীতের সময় যাদের গুড় প্রয়োজন পড়ে, গুড় দিয়ে পিঠা পায়েস পুরি যে তৈরি করেন, তো এই ভেজাল এবং নির্ভেজাল এই গুড় কিন্তু চেনা তাদের কিন্তু দায় হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল জয়পুরহাট থেকে এই খেজুর রসের এই গুড় তৈরির সর্বশেষ খবর। সারিকা। হারুন রশিদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শীতের সকাল আমরা দেখছিলাম খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া। দর্শক, বাঙালির কাছে পিঠাপুলি মানেই রস দিয়ে পিঠাপুলির যে আয়োজন, শীতের সকাল, সেটি আমরা দেখছিলাম, আমরা জানছিলাম। চলে যাব আমাদের পরবর্তী প্রসঙ্গে। শখের বসে কমলা বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন রাঙামাটির ননিয়াচরের এক উদ্যোক্তা। বাগান দেখতে প্রতিদিন ভিড় জমায় বিভিন্ন এলাকার মানুষ। সরকারি সহযোগিতা ও ঋণ সুবিধা পেলে আরও বড় পরিসরে বাগান করার ইচ্ছা রয়েছে তার। ফলন এত ভালো হয়েছে যে ফলের ভারে নুয়ে পড়ছে গাছ। রক্ষার চেষ্টা চলছে বাঁশের খুঁটি দিয়ে। ভিনদেশি মনে হলেও এই দৃশ্য রাঙ্গামাটি নানিয়ারচরের সুদত্ত চাকমার বাগানের। ইউটিউব দেখে শখের বসে 4 একর পতিত জমিতে শুরু করেন কমলা চাষ। শুরুতে প্রত্যাশা পূরণ না হলেও চতুর্থ বছরে ফলন দেখে অবাক উদ্যোক্তা নিজেই। আমি শুরু করছি তো ওই যে ফোনে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে শুরু করছি। এটা এখন মোটামুটি ভালো, এখন মোটামুটি কিছু লাভ পাইতেছি, সামনে আরও কিছু পাবো আশা করি। উদ্যোক্তা বলছেন গেল 1.5 মাসেই বিক্রি হয়েছে প্রায় 4 লাখ টাকার ফল। বিষমুক্ত হওয়ায় চাহিদা বাড়ছে সারা দেশে। এতে কর্মসংস্থান তৈরি হয়েছে অনেকের। মোট হচ্ছে 5 জনে আমরা সেম একইভাবে পরিচর্যা করতেছি। বর্তমানে এখন বিক্রি করার উপযোগী হয়েছে, খুব ভালো দাম পাচ্ছি। গাছ থেকে কমলাগুলো ছিঁড়ে এখন মানে প্যাকিং করতেছি। প্যাকিং করার পর এগুলো মানে ঢাকায় চলে যাবে। এমন ইতিবাচক খবর সাড়া ফেলেছে এলাকায়। ঘুরতে এসে কমলা বাগান তৈরির আগ্রহ প্রকাশ করছেন তরুণ যুবকরা। অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো আর কি। এমন এক পিস ছিঁড়ে খাইলাম, অনেক রসালো আর কি। আমি কিনেও নিয়ে যাচ্ছি, মানে কমলাগুলো খেলে অনেক সুস্বাদু, মিষ্টি। সুদত্তর বাগানের বেশিরভাগ কমলাই বিদেশি জাতের। মাটি অনুকূলে থাকায় আবাদ বৃদ্ধিতে কৃষকদের সব ধরনের সহায়তার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জলবায়ুগত এবং মাটির বৈশিষ্ট্য বিদ্যমান, যা কমলা চাষের জন্য খুবই উপযোগী। এবং এই কমলা চাষ সম্প্রসারণ করার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে চারা সংগ্রহ থেকে শুরু করে যাবতীয় যে কারিগরি পরামর্শ আছে সেগুলো আমরা আমাদের মাঠ কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত দিয়ে যাচ্ছি। রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলায় কমলা বাগান আছে 6050 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, কমলা চাষে এক উদ্যোক্তার কথা আমরা জানছিলাম, সেই সাথে নানান তথ্য আমরা পুরো আয়োজন জুড়ে জানছিলাম। এবারে আমরা একদম বিদায়ের শেষ মুহূর্তে চলে এসেছি। দেখা হবে নতুন পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।